বিসমিল্লাহির রহিম। পুলিশ প্রবিধান 1943 আমরা আজ প্রথমে কয়েকটা সূচি বলবো। সূচি সাধারণত আজকে 200 থেকে বলবো, কারণ আমরা অনেক আগে আগাতে হবে, আমাদের আগানোর পরিমাণ খুবই কম। তা 201 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 201 হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 202 হচ্ছে থানা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, 202 হচ্ছে থানা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর, 203 থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, 205 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, 205 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, 207 সহকারী সাব ইন্সপেক্টর বা এএসআই দায়িত্ব কর্তব্য, এএসআই দায়িত্ব কর্তব্য 207। এর সাথে আরও অনেক ধারা দেবেন যদি আসেই মাঝে মাঝে, শুধু 207-এর মধ্যে সীমাবদ্ধ করবেন না, আপনারা আগে পরে পড়ছেন। এরপরে আসেন 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 209 মফস্বল ডায়েরি, 209 মফস্বল ডায়েরি, 211 সত্যতা প্রতিপাদন লিপি, সত্যতা প্রতিপাদন লিপি বা ভেরিফিকেশন রিপোর্ট, 216 গুরুত্বপূর্ণ রেলওয়ে ও স্টিমারে কনস্টেবল এবং এএসআই প্রেরণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে এএসআই এবং কনস্টেবল প্রেরণ, 217 গুরুত্বপূর্ণ রেলওয়ে ও স্টিমার ঘাটে, গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং স্টিমার ঘাটে সহকারী এএসআই এবং কনস্টেবলের যে সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখবে, যে সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখবে কনস্টেবল এবং এএসআই, গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং স্টিমার ঘাটে যারা দায়িত্বে থাকবেন ওই একজন কনস্টেবল এবং এএসআই বিশেষ বিষয়ের উপর নজরদারি, এটা কিন্তু পড়বেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, আসতে পারে বা আসে মাঝে মাঝে। এখন আসেন এরপরে 250 হইচই বিজ্ঞাপন, 250 হইচই বিজ্ঞাপন, 250-এর আগে 239 লাগে ওই যে হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে, হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে, হাজতখানার চাবি প্রহরীর নিকট থাকবে। 243 এজাহার, 243-এর গ হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার নেবে, আর 243-এর ছ কনস্টেবল এজাহার গ্রহণ করতে পারে যখন তিনি দায়িত্বে থাকবে। তাহলে কনস্টেবলের দায়িত্ব করতে পারলে শুধু 208-এর মধ্যে সীমাবদ্ধ করবেন না, ওর আরও অনেক জায়গায় দায়িত্ব আছে, যেমন 243-এর ছ মারবেন, ঠিক আছে, 239-এর কথা মারবেন। উনি কনস্টেবল কি করে? প্রহরীর দায়িত্ব পালন করে। 229 প্রহরীর কাজ করে। তারপরে 307-3 স্কটের সময় গার্ড, 695 গার্ডের দায়িত্ব পালন করে। যাক, প্রশ্ন যেন আলোচনা করব, এরকম মনে মনে করে পড়তে থাকেন, আপনাদের আরও বেশি মনে থাকবে, কারণ আপনারা বারবার রিভিশন করতে চান। আমি কিন্তু রিভিশন করি না, আমি আপনাদের সাথে পড়ার সময় সকালে অনেক সময় 3 ঘন্টা করে আপনাদের এই বিষয় নিয়ে পড়ি, আলোচনা করি বা নিজে বুঝি। এরপরে আসেন 250 হলো হইচই বিজ্ঞাপন, 250 হলো হইচই বিজ্ঞাপন, 252 শান্তি হুঁশিয়ারি নোটিশ, 252 হুঁশিয়ারি নোটিশ মনে করবেন, জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পুলিশ হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করে। তারপরে 254 যে সময় মামলায় এফআইআর হয় না বা প্রাথমিক তথ্য বিবরণী, যে সমস্ত মামলায় এফআইআর হয় না, প্রাথমিক তথ্য বিবরণী হয় না, মানে আমলের অযোগ্য মামলা। এরপর আসেন 255 থানা অফিসারের দায়িত্ব, 255 এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি এখন যেগুলো বলে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনার আমার মুখস্থ করাই লাগবে। 255 থানার অফিসারের দায়িত্ব বা স্টেশন অফিসারের দায়িত্ব। 256 তদন্ত শুরু করার পূর্বে তদন্তকারী অফিসার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন, তদন্ত শুরু করার পূর্বে তদন্তকারী অফিসার গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখবেন। 257 তদন্ত হইতে বিরত থাকা, তদন্ত হইতে বিরত থাকা, 4টে কথা আছে, মুখস্থ করে রাখবেন, এগুলো কিন্তু নিয়মিত আসা যাওয়া করে আমাদের পরীক্ষায়। 258 সরজমিনের তদন্ত, 258 সরজমিনের তদন্ত। তারপরে 263 কেস ডায়েরি, 263 কেস ডায়েরি, 264 কেস ডায়েরি লেখার নিয়মাবলী, 264 কেস ডায়েরি লেখার নিয়মাবলীর নির্দেশাবলী। এখন আমরা আজকের আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 265 আজকে অল্প করে এমসিকিউ বলবো, আর এই আলোচনা শেষ করে আমাদের অনেক পড়া, খালি প্রশ্ন, সামনে প্রশ্ন এবং আলোচনা, ঠিক আছে। আর আমার দোস্ত লিটন তুমি একটা করে হলেও প্রশ্ন লেখো, ধারাবাহিক শেখো, আর যদি মনে করো এবার কিছুই করবো না, তাহলে আগামীবার থেকে বছরের শুরুর থেকেই একটা করে প্রশ্ন লেখাবো। এবং কিভাবে লিখতে হয়, এই আমাদের এখানে বিজয়ী দলের মধ্যে আছে হজরত, জয় এবং রাশেদুল,
যারা আমার এই কথাটা শতভাগ কভার করছে। এবং আরিফুল টেলিকম যদিও অল্প কিছুদিন আছে, কিন্তু এর পক্ষে সম্ভব আছে, কারণ খুব প্রতিটা প্রশ্ন অনেকবার লেখে। ঠিক আছে, চেষ্টা করলে মানুষের সবই সম্ভব। অলরেডি তো আরিফের কাছ থেকে আপনারা শুনে নেবেন। ঠিক আছে, এগুলো কঠিন জিনিস না, আপনি যদি মাথায় ধরতে চান সহজ। এবং এইভাবে যারা অন্যান্য রেজাল্ট করছে শুনবেন, এইভাবেই তারা লেখছে। ঠিক আছে, এবং এইভাবে লেখলে লেখাটা সুন্দর এবং আপনার দ্বারা উত্তর বোঝা যায়। আর আইন জানে না, এমসিকিউ পাস করে যারা আপনাদের পরীক্ষা দেওয়া যাবেন, আইন জানে না এমন লোক একটাও খুঁজে পাবেন না। আমার আপনার থেকে অনেক বেশি জানে, শুধু জানে না লেখার সিস্টেম এবং ধারাবাহিকতা, কীভাবে লিখলে এই প্রশ্নটা সঠিক সুন্দর উত্তর উপস্থাপন করা যায়। মনে রাখবেন, ধারাবাহিকভাবে প্রশ্ন দেখবেন। এই যে রাশেদুল জয় হজরত লেখে এবং আরিফুল, এদের কাছে ফোন করবেন বাকিরা। আর আপনারাও লাগে থাকেন, আপনাদেরও তো শিখতেছেন, শিখাই দেবেন ইনশাল্লাহ। এখন আসেন 161 ফৌজদারি কার্যবিধি। 161 পুলিশ অফিসার যখন কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি অবগত থাকে বা জানে, তাকে তলব করে নিয়ে আসে। এটা ফৌজদারি কার্য পুলিশ প্রবিধান 265 ফৌজদারি কার্যবিধি 161 আওতার বিবৃতি, মানে 161টি যা করে ফৌজদারি কার্যবিধি এই 265 প্রবিধানেও সেই ঠিক একই কার্যক্রমগুলো করে। এখানে পড়ার কিছু নেই, খালি মনে রাখবেন ওইটার সাথে এইটা। 266 মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুকালীন জবানবন্দি। মৃত্যুকালীন ঘোষণা এবং মৃত্যুকালীন জবানবন্দি প্রবিধানে কি বলছে আসেন আলোচনা করি। একবার করে পড়বেন, বেশি সময় নেব না। আসন্ন মৃত্যুর আশঙ্কার সম্মুখীন এইরূপ কোনো ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন হয়, মানে যে ব্যক্তির মৃত্যু আসন্ন তার স্বাক্ষর প্রয়োজন হলে বিবৃতি ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা সম্ভব না হয়, তবে অন্য কোনো ব্যক্তি কর্তৃক মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করা প্রয়োজন। যখন মৃত্যুর আশঙ্কা সম্ভব রয়েছে এবং তিনি কোনো বিবৃতি দেবেন, ওই লোকের বিবৃতি যদি ম্যাজিস্ট্রেটদের সম্ভব না হলে, তাহলে অন্য কোনো বিবৃতির এই ঘোষণা লিপিবদ্ধ করার প্রয়োজন। এতটুকুই। প্রত্যয়নকারী সাক্ষীর উপস্থিত করা লাগবে। এখানে যে বিবৃতি দেবে, ওখানে যারা প্রত্যয়নকারী সাক্ষী উপস্থিত থাকে। ঠিক আছে, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী কর্তৃক তাকে স্বাক্ষর করতে হবে। তাহলে পুলিশ অফিসারের কাছে যদি কোনো ব্যক্তি দেয়, ওই মৃত্যুকালীন ঘোষণা দেয়, তাহলে দেওয়ার সময় উনি কী করবেন, ওই ব্যক্তি তাতে স্বাক্ষর করবেন। এইটা কিন্তু একটা ব্যতিক্রম। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী কর্তৃক তাতে স্বাক্ষর করতে হবে। তাহলে পুলিশ নিলে স্বাক্ষর করা লাগবে। কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন 161 দ্বারা যে আমাদের বিবৃতি নেয়, পুলিশ যে কোনো ঘটনা বিষয়ে অবগত আছেন তাকে তলব করে নিয়ে আসার পরে ওনার কাছ থেকে যে বিবৃতি লিপিবদ্ধ করে, ওইখানে কিন্তু স্বাক্ষর করার বিধান নেই। কিন্তু মৃত্যুকালীন যার ঘোষণা নেবেন, খেয়াল করেন, মৃত্যুকালীন যার কাছ থেকে আপনি এই বিবৃতি নেবেন, পুলিশ অফিসার নেবে। পুলিশ অফিসার আমরা সবাই জানো, আমরা সবাই পুলিশ অফিসার। যখন এই বিবৃতি নেবে, ওই যে বিবৃতি দিলে অবশ্যই তিনি যেন স্বাক্ষর করেন, অবশ্যই তিনি স্বাক্ষর করবেন। অন্যজনের ক্ষেত্রে এই কথাটা লেখা নেই। ঠিক আছে, এমসিকিউ এই এতটুকুই। তাহলে পুলিশ যদি করে তাহলে স্বাক্ষর নিতে বলবেন। আর যদি ম্যাজিস্ট্রেটদের নেওয়া সম্ভব নয়, অপর কোনো ব্যক্তি এই ঘটনার সম্পর্কে নেবে। এবং প্রত্যয়নকারী সাক্ষী লিপিবদ্ধ করা প্রয়োজন। কী আছে, প্রত্যয়নকারী সাক্ষীর উপস্থিতি তা লিপিবদ্ধ করতে হবে। ওইটা প্রত্যয়নকারী, আমি যে মৃত্যুর আগ মুহূর্তে বলে যাচ্ছি আমার এই ঘটনা, ম্যাজিস্ট্রেট নাই কিন্তু অন্যান্য ব্যক্তি নিচ্ছে, ওখানে প্রত্যয়নকারী সাক্ষী উপস্থিত থাকা লাগবে। আসলে আমরাও শুনছিলাম বলার সময়, আর এই কথাটা এই মেহেদি নামক ব্যক্তি লিখেছে। ঠিক আছে, আর পুলিশ যদি লেখে তাহলে পুলিশের সহজ কথা, ওই ব্যক্তি স্বাক্ষর নেবে। এই এমসিকিউ 2-3টে পালেন, এতটুকুই, সময় নেবই না। দেখে 300 বন্ধু যাওয়ার নিয়ত করেছি। 267 পাগলামি সম্পর্কে পুলিশ সিদ্ধান্ত নিতে পারে না। মানে পাগলের বিষয়ে একজন যে পাগলামো করে, সেই বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নিতে পারে না যে পাগল ছেড়ে দেন, এ পাগল বা এ বোঝে কম, এ হ্যান ত্যান, এরকম কোনো কিছু বলার পুলিশের সুযোগ নেই। তাহলে পুলিশের বিষয়ে, পাগলের বিষয়ে কে সিদ্ধান্ত নিতে পারে না? ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডাক্তার, সবাই। পুলিশ সিদ্ধান্ত নিতে পারে না। পাগলের বিষয়ে কে সিদ্ধান্ত নেবে না? পুলিশ সিদ্ধান্ত নেবে না। এখন আসেন, আমলযোগ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি পাগল কিংবা পাগল নয়, সেই সম্পর্কে পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করবে না। অপরাধটা করছে আমলযোগ্য, কিন্তু যে অপরাধ করছে ওই বিষয়ে যে পাগল, এই বিষয়ে পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখে না। এই বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কি করবেন? অভিযুক্ত পাগলের উপসর্গ প্রদান করলে, মানে পাগল যদি তার উপসর্গ, তার কাজ কাম, তার ডেমোসিটি, এমন কোনো পাগলামো ভাব পুলিশ পরিলক্ষিত করে, তখন তদন্তকারী অফিসার আদালত তার মানসিক অবস্থা পরীক্ষা করার জন্য অনুরোধ জানাবেন। তাহলে এই পাগলের বিষয়ে পুলিশ কোনো সিদ্ধান্ত নেবে না। কিন্তু যখন এই আমলযোগ্য অপরাধ যে ব্যক্তি করছে,
অতটা মানুষ, মেয়ে হোক আর ছেলে হোক, কিন্তু যখন এই পুলিশ তার কাছে গেছে বা তার বিষয়টা ধরতে যাক বা জানতে যাক, তখন যে পাগলামির যেটা উপসর্গ, সে তার কোনো একটা বিষয় যদি লক্ষ্য করে পুলিশ যে আসলে এই তো লোকটা মানে সঠিক নেই, তাহলে এই বিষয়ে তিনি কি করবেন, পুলিশ অফিসার বিষয়টা আদালতকে অবগত করবেন, মানসিক পরীক্ষার জন্য আবেদন করবেন। তদন্তকারী অফিসার আদালতে তার মানসিক পরীক্ষা যাচাই করার জন্য অনুরোধ করবেন। কার মানসিক পরীক্ষার জন্য আবেদন করবেন, পুলিশের, ডাক্তারের, আসামির, বাদীর, কোনোটি না। তাহলে পাগলের মানসিক পরীক্ষা, পাগলের যদি উপসর্গ পাওয়া যায়, কি পাইলে, কি জিনিস, কি বস্তু বা দ্রব্য পাইলে পাগলের মানসিক পরীক্ষা করার জন্য আদালতে তদন্তকারী কর্মকর্তা অনুরোধ করবে। পাগলের কোন উপসর্গ পাইলে, শারীরিক দুর্বল, তারপরে শারীরিক স্বাস্থ্য ভালো, তারপরে আছে পাগলের কোনো উপসর্গ, উপরের সবগুলোই। তাহলে দেবেন পাগলের কোনো উপসর্গ। এমসিকিউ, পাগলের যদি কোনো উপসর্গ দেখতে পারে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ, তখন ওর এই মানবিক বিষয় পরীক্ষা করার জন্য আদালতকে পুলিশ অফিসার কি বলবে, এটা ওই দেবে, অনুরোধ করবে যাকে মানসিকভাবে পরীক্ষা করার দরকার, আসলে সে পাগল কিনা। আদালত বা ডাক্তার যে সিদ্ধান্ত দেবে ওইভাবে পুলিশ পরিচালিত হবে। এখন আসেন 268 আমলের অযোগ্য মামলার তদন্ত। এখানে বোঝাশোঝার কিছু নাই। আমলের অযোগ্য মামলার তদন্ত ফৌজদারি কার্যবিধি 155, এছাড়াও ওই এখানে করলাম কত 100 বলে গেলাম, দেখছেন 100 কত বললাম, যেটা আমলের এফআইআর হয় না, যে সমস্ত মামলার এফআইআর হয় না, 154 না 254, 168, 155, ঠিক আছে। এইগুলো পড়ে নিন, এগুলোর ভিতর তেমন আমাদের এমসিকিউ নাই। 170 সাক্ষীর নির্দিষ্ট সংখ্যা নেই। সাক্ষীর কোনো মামলা প্রমাণ করার জন্য সাক্ষী সর্বনিম্ন বা সর্বোচ্চ কতজন, তার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া নাই। তাহলে সাক্ষী কতজন হবে, এটা আমরা সাক্ষ্য আইনে পড়ছি, তা কতজন হবে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নাই যে এতগুলো করাই লাগবে। সর্বনিম্ন মানে একজন, সর্বোচ্চ যতগুলো হয় হবে। কতজন সাক্ষীর প্রয়োজন তার নির্ধারণ করার দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। তাহলে কতজন সাক্ষী প্রয়োজন তা নির্ধারণ করার দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। এই যে যা তদন্তকারী কর্মকর্তা কার সাক্ষী হবেন, কেনা হবে, এইগুলো বিষয়। আবার সাক্ষ্য আইনে আছে যে পুলিশ প্রবিধানে উল্লেখ আছে কতজন সাক্ষীর প্রয়োজন তা নির্ধারণ করার দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। কারণ কে কে সাক্ষী দেবে, কে কে না দেবে, এবং এই সাক্ষীরা ওই যে ফৌজদারি কার্যবিধি 171 দ্বারায় পড়ছিলাম, এরা কিন্তু সৈয়দ বংশের। যদি মুস্তাকাতে রাজি না হয়, সাক্ষী দেবো না বলে অনীহা প্রকাশ করে, জানেন এদের কিন্তু ধরা যায় না, ধরা সহ করা যাবে না, এদের বাধা দেওয়া যায় না, কোনো কিছুই করা যায় না। কিন্তু যদি একবার স্বাক্ষর করতে না রাজি চায় এবং পুলিশ অফিসে আদালতে যাওয়ার অনীহা প্রকাশ করে, সেই ক্ষেত্রে পুলিশ হেফাজতে নিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাকে সাক্ষ্য প্রদান করাবেন, ঠিক আছে, এতটুকুই। এরপর আছেন অভিযোগপত্র। 172, অভিযোগপত্র আছে 172, ফৌজদারি কার্যবিধি আইনের 100, ভুল করেছি, পুলিশ প্রবিধানের 272 আছে অভিযোগপত্র বা চার্জশিট, ইংরেজিতে বলা হয় চার্জশিট, বাংলা হলো অভিযোগপত্র। এটা সহজ মনে রাখবেন, যদি অপরাধের ঘটনা সত্য হয়, ঠিক আছে, তদন্ত করে ঘটনা সঠিক পায় এবং সাক্ষী শপথ আছে বিচার করার জন্য আদালতে প্রেরণ করার প্রয়োজন, তখন পুলিশ অফিসার যে প্রতিবেদন দাখিল করে তাকে অভিযোগপত্র বা চার্জশিট বলে, তাহলে 173 ফৌজদারি কার্যবিধি আইনের এই অভিযোগপত্র বা চার্জশিট দুই প্রকার, একটা অভিযোগপত্র বা চার্জশিট, আর একটা হচ্ছে চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। কিন্তু পুলিশ প্রবিধানে আসে দুটি ভাগে ভাগ করছে, এটা 172, ভুল করি 272, আর হচ্ছে 275 প্রবিধান। তাহলে 272 হচ্ছে লেগে অভিযোগপত্র, 272 হচ্ছে অভিযোগপত্র। আমি এইভাবে মনে রাখছি, এর আবার মেলা ব্যাখ্যা করা আছে, হ্যাঁ। আর এই অভিযোগপত্রের সর্বোচ্চ দামি প্রশ্নের আগে একবার আসছিল, অভিযোগপত্রের উল্টা পাশে, অভিযোগপত্রের উল্টা পিঠে প্রত্যেক আসামির পাক পরিস্থিতি উল্লেখ করতে হয়। অভিযোগপত্র এই যতগুলো পৃষ্ঠা দিয়ে অভিযোগপত্র দিক, অভিযোগপত্রের উল্টা পিঠে প্রত্যেক আসামির পাক পরিচয় উল্লেখ করতে হয়। এটা মনে রাখবেন। এই 73-7 আমি আপনাদের সাথে আলোচনা করে এটা মুখস্থ করে রাখবেন, এটা কিন্তু আসে অভিযোগপত্রের উল্টা পাশে কি কি লিখতে হয়, ঠিক আছে। এই এক বা একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগপত্রের উল্টা পিঠে প্রত্যেক আসামির পাক পরিচয় উল্লেখ করতে হয়। তার পরিচয়গুলো কেমন? 1 নম্বর দেন পরিচিত চোর, ডাকাত বা দস্যু।
সেগুলো কি পরিচিত যদি চোর হয়, যদি ডাকাত হয় বা দস্যু হয়, তাহলে আপনি লিখবেন ওই উল্টা পাশে সে পরিচিত চোর, তো ডাকাত হয় ডাকাত এবং দস্যু হলে দস্যু লিখবেন। 2 নম্বর, নির্দিষ্ট অবস্থান নেই, এরকম ভবঘুরে, মানে এর কোনো বাড়িঘর নেই, কোনো নির্দিষ্ট কোনো স্থান ঠিকানা নেই, এরকম ভবঘুরে। তাহলে এই যে রিজাউলের নামে আপনারা পুলিশ অফিসার অভিযোগ দিল, রিজাউল অফিসার চোর যদি হয় চোর লিখবেন, এর আগে পরে চুরি কোচামারি করি, ডাকাতি লিখবেন, দস্যুতা করলে দস্যুতা লিখবেন। 2 নম্বর কি বলছে, আমার কোনো বাড়িঘর নেই, ঠিকানা নেই, আমি যেখানে পাই ঢাকায় চিটাগাং থেকে খুলনায় থেকে আমি হলো ভবঘুরে, আমার কোনো কার্যক্রম আয়ের উৎসও নেই বা কোনো থাকার নির্দিষ্ট ঘর বাড়ি নাই। 3 নম্বরের সন্দেহভাজন চরিত্র, সন্দেহজনক চরিত্র, আমার চরিত্র চলাফেরা কার্যক্রম সন্দেহজনক হয়, ঠিক আছে, এই অভিযোগপত্রের উল্টাপাল্টা এভাবে লিখবেন। 4 নম্বর, অভ্যস্ত মদ্যপান, মানে আমি নেশাগ্রস্ত, ইদানিং আছে নেশাগ্রস্ত বা মদ্যপান, মাতালু মাদক সেবন করি বা মদ্যপান করি বা নিশাজাত দ্রব্যের সাথে নেশাখোর যেটাকে বলা হয়। 5 হচ্ছে বেশ্যা, 5 হচ্ছে বেশ্যা 29 যেটা বলা হয়, ওই বেশ্যাবৃত্তি করে বেড়ায়, যদি নারী জগৎ হয় তিনি বেশ্যা। এরপরে 6 আছে সৎ চরিত্রের লোক, সৎ চরিত্রের লোক, তিনি ভালো যদি হয় তাহলে এখন চরিত্রবান ভালো ছিল কিন্তু একটা অপরাধ ঘটে ফেলছে, তাহলে সৎ চরিত্রের লোক। 7 নম্বরে এখন পাক পরিচয় জানা নেই, পাক তার পরিচয় যদি কোথাও কোনো কিছু না পাওয়া যায়, এই যতগুলো কথা বললাম আসলে কিছু জানে, তার পাক পরিচয় সম্পর্কে বিশেষ পুলিশ জানে না, তাহলে সে কথাটাও লিখে দেবেন। এই 7টার 3, 4, 5টা যাই পারবেন লিখে রাখবেন, আর মনে করে মুখস্থ করে পারলি ভালো, এগুলো আমরা মুখস্থ করছিলাম, ঠিক আছে, কারণ এগুলো মুখস্থ করাই ভালো। অল্প কথা গল্পে বলবেন, হয়তো আগে পরে 2টা হতে পারে, এটা সমস্যা না, আপনি 7, 4 জায়গা 6টা, 5টা নিচে মোটেও দেবেন না, ঠিক আছে। এর ভিতরে তো বেশিরভাগ লেখা চোর ডাকাত দস্যু ভবঘুরে সন্দেহভাজন চরিত্র অভ্যাসগত বেশ্যা অসৎ চরিত্রের লোক বা সৎ চরিত্রের লোক পাক পরিচয় জানা নাই। এই হচ্ছে লোকে 272 প্রবিধান শেষ। 273 আছে কতিপয় মামলার মানচিত্র বা নকশা অভিযোগপত্রের সঙ্গে দেবেন। কতিপয় মামলা মানে কয়েকটা মামলার এই নকশা, আপনারা অনেকেই পুলিশ মানে মফস্বলে গেছেন, দেখবেন আমাদের তদন্তকারী কর্মকর্তা টাস করে যেখানে ঘটনা ঘটে টান দিয়ে ফেলে খাতার উপর, একটা খাতার পেজের উপর টান দিয়ে ফেলায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্নভাবে ভাগ করে কে কি করছে, সেই ওই চার্টের উপরে উনি লেখে। মৃত্যু হোক আর বড় ধরনের মামলা হোক, কি কি মামলার ক্ষেত্রে কতিপয় মামলার মানচিত্র এবং নকশা অভিযোগপত্রের সঙ্গে দেবেন, মানে সবগুলো মামলা না, যেমন কোনগুলো মামলা দেবেন না, অনিষ্ট করলাম, প্রতারণা করলাম, জালিয়াতি করলাম, এর নকশা হয় না, এর নকশা দেওয়াও লাগে না, তাহলে প্রতারণা জালিয়াতি এর নকশা হয় না, কিন্তু নকশা হয় কোনগুলোর, খুন ঘটে গেলে দেখুন ওইখানে যা রাস্তাঘাট বাড়ি গাছপালা তদন্তকারী কর্মকর্তা বা মামলার আয়ু আঁকতে থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ডাকাতি, যে বাড়িতে ডাকাতি হয় আপনারা জানেন, এই ডাকাতি হলে পরে সেখানে ঘর বাড়ি তছনছ করে ফেলায়, অনেকের কোপটোপ মারে, অনেকের বাঁধে রাখে, ঠিক আছে না, এই যে ক্ষয়ক্ষতি করে এগুলোর উপরে একটা করা হয়, নকশা করা হয়, বাড়ির কোন দিকে তালা ভাঙে ঢুকছিল, কোন পাশ দিয়ে বাইরে হয়েছে, এরকম। তারপরে গুরুতর দাঙ্গা, যেখানে দাঙ্গা হয় সেখানে জানেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, দাঙ্গা কিন্তু বেআইনি সমাবেশের থেকে ভয়ঙ্কর, সেখানে দাঙ্গা অনুষ্ঠিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সেইখানে যায় এই পুলিশ অফিসার এই কার্যক্রমগুলো করে, নকশা করে। দস্যুবৃত্ত, ডাকে দস্যুবৃত্ত, মহাসড়কে দস্যুবৃত্ত, তাহলে দস্যুতা করলে শেখানো হবে, মহাসড়কে দস্যুবৃত্ত করলে মহাসড়কে ট্রাক ডাকাত দ্বারা করে, বাস দ্বারা করে যে সমস্ত টাকা পয়সা নিয়ে যায়। তারপরে চুরির মামলার অভিযোগের সঙ্গে চুরি যেখানে হয় সেখানেও চুরি, চোর কোন পাশে ঢুকছিল, কীভাবে নিতে পারে, কি কি মালামাল নেছে, এরকম একটা নকশা করবে, ঠিক আছে। যে ক্ষেত্রে 600 টাকার অত্যধিক মূল্যবান চুরি হয় এমন সকল মামলার অভিযোগপত্রের সঙ্গে একটি মানচিত্র নকশা। MCQ, কত টাকার নিম্নে, সর্বনিম্ন 600 টাকার ততোধিক, 600 টাকার যদি নিচে হয় তাহলে নকশা দেওয়া না। চুরি যখন হয়েছে, চুরির মালামালের দাম যদি 600 টাকার নিচে হয়, চুরির মালামালের দাম, আপনারা যদি ভিডিও মোড অন করতে চান করতে পারেন, আমি ওয়াইফাইতে ক্লাস নেই, কোনো ভয় নেই, আপনারা যদি সহজ মনে করেন, আগে যেমন এত নিলে পরে আমার নেট চলে যেত, আমি এখন ওয়াইফাই নিচ্ছি, আপনাদের এই সম্মানিত টাকার থেকে আপনারা ভিডিও মোড অন করতে পারেন, ঠিক আছে। আর যদি মনে চান এভাবে ক্লাস করবেন আমার সমস্যা নেই, ওই জয়নাল ভাই কাটিয়ে গেছে, ওনার নেট দুর্বল। তাহলে কতিপয় মামলা, কোন মামলার ক্ষেত্রে আপনি এই নকশা বা মানচিত্র করবেন, MCQ, কোন মামলার ক্ষেত্রে আপনি নকশা বা MCQ করবেন, জালিয়াতি, প্রতারণা, ডাকাতি, তারপরে হচ্ছে লোকে অপহরণ দেওয়া নেই, অপহরণ, তাহলে আপনি দেখবেন ডাকাতি,
এই কথাগুলো মনে রাখবেন। যে সমস্ত মামলার ক্ষেত্রে মানচিত্র বা নকশা দেওয়া লাগে, সেটা কেমন: খুন, ডাকাতি, গুরুতর দাঙ্গা, ডাকাতির দস্যুতা, মহাসড়কের দুর্বৃত্ত, চুরি। এই চুরি যদি আবার কয় টাকা, সর্বনিম্ন যদি 600 টাকার নিচে যদি হয়, 599 টাকা হলে আপনার এই নকশা করা লাগবে না। যদি এই 599 টাকা হয় তাহলে অবশ্যই আপনি এই নকশা বা মানচিত্র করবেন না। 600 টাকা থেকে তদূর্ধ্ব, 600 টাকা থেকে ততোধিক মূল্যের মালামাল যদি চুরি হয়, তখন আপনি এমসিকিউ 600 টাকা থেকে তদূর্ধ্ব মামলা হলে পরেই এই করবেন, চুরি হলে আপনি নকশা দেবেন। এছাড়াও যেখানে চুরির মামলা চুরি হয়ে যাবে, এই চুরির অভিযোগের সাথে কিন্তু কি কি মালামাল চুরি হয়েছে এর একটা তালিকা 248 না 46 পড়লাম। এই তালিকা ওই বাড়ির মালিক বা অভিযোগ করছে উনি দেবে, কি কি মালামাল চুরি হয়েছে তালিকাও ওই মালিক দেবে। তাহলে আপনি তালিকা যদি আপনি পাওয়া যান, তাহলে কি করবেন, দেখুন ওর দ্রব্যের মালামাল 600 টাকার কম, তখন আর নকশা করার দরকার নাই। যখন 600 টাকার অধিক তখন নকশা করবেন, ঠিক আছে। এরপর আসেন এমসিকিউ। এমসিকিউ হচ্ছে অন্য কোনো মামলার অভিযোগপত্রের সঙ্গে মানচিত্র নকশা হবে না। তাহলে অন্য যে এই যে কয়টা মামলা বললাম, এ ব্যতীত অন্য মামলার ক্ষেত্রে যেমন অনিষ্ট, প্রতারণা, জালিয়াতি, তারপরে হচ্ছে লাগে অবৈধ বাধা, এইগুলোর ভিতরে আপনাদের নকশা করা লাগবে না, ঠিক আছে। তদন্ত অফিসার তার সহবিবেচনা বা অন্য কোনো মামলার জন্য একটি মানচিত্র তৈরি করে পাঠাতে পারেন। তারপরে হলো স্কেলের সাহায্যে, এই মানচিত্র কিসের সাহায্যে করবেন, এমসিকিউ। এই মানচিত্র যদি স্কেল থাকে, স্কেলের সাহায্যে করবে। স্কেলের সাহায্যে মানচিত্র তৈরি করতে হবে। কার সাহায্যে? স্কেলের সাহায্যে মানচিত্র তৈরি করবে, এমসিকিউ। এই তদন্তকারী কর্মকর্তা কিসের সাহায্যে মানচিত্র তৈরি করবে? স্কেলের সাথে। আপনারা একটু সহজ করে মনে করে দিন, মনে ছুটে যাচ্ছিল। এই 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 যে 273 মানচিত্র বা নকশা, এর সাথে আমার মনে হয় 636 আর 638 আলোকচিত্র বা আরেকটা কি বলে ক্রাইম সিন, এই পাশাপাশি দেবেন। আমি এইভাবেই কিন্তু দিলাম। গতবার এই প্রশ্নটা আসছিল না, তার আগের বছর আসছিল, ঠিক আছে। গতবার কাগজপত্র আলোকচিত্র সরাসরি এসেছিল, আমি দুটোই ব্যবহার করছিলাম, ঠিক আছে। আমার মনে হয় এক জিনিসই আমি অত ভালো বুঝি না, এই দুটোর বিষয়ে ব্যাখ্যা করে আমি যেটা বুঝি তখন ওই তিনোটাই ব্যবহার করছিলাম, ঠিক আছে। মানে কম না পড়ে, বেশি পড়ুক, কম না পড়ে। এই 636 আর 638 না? হ্যাঁ, ঠিক আছে না জয়নাল ভাই? এখন আসেন, এই তাহলে স্কেল থাকবে। তদন্তকারী কর্মকর্তার সাথে যে এই নকশাটা করবে, একটা স্কেলের সাহায্য করবে। তারপরে আসেন এই এরপরে আর একটু বেশি এখানে আছে, মানচিত্র প্রস্তুতকারী ব্যক্তি বাস্তবিক পক্ষেও যে সকল জিনিস যেমন ভবন, রাস্তা খেয়াল করেন। এই যে তদন্তকারী কর্মকর্তা যে মানচিত্র করবে, এই মানচিত্র যে ভবন, গাছ, রাস্তা, পথ প্রকৃতি, স্থানীয় জিনিস বা মালামালের সাথে সম্পর্কিত স্পর্শযোগ্য বিষয় যেমন রক্তের দাগ, স্পর্শকাতর বিষয় রক্তের দাগ, পায়ের ছাপ, কাপড় এবং মৃতদেহ প্রভৃতি মানচিত্রের মধ্যে ক, খ, গ অক্ষর দিয়ে নির্দেশ করতে হবে। তাহলে কোন কোন বিষয়ে অক্ষর ব্যবহার করবে? এমসিকিউ। এমসিকিউ কি কোন কোন বিষয়ে অক্ষর দেবে? ভবন মানে কোনো বিল্ডিং, গাছ, রাস্তা, পথ প্রকৃতি, যে পথ থাকে না, পথটা আঁকবে স্যারেরা। স্থানীয় জিনিস, স্থানীয় যে জিনিসপাতি থাকে, ওই খেরের ঘর থাকার যেগুলো থাকে, গোলাটোলা বাইরে থাকে, এগুলো। মালামালের সাথে সম্পৃক্ত স্পর্শযোগ্য বিষয় যেমন রক্তের দাগ, এই রক্তের দাগ কোথায় লাগছে? এই যে খুন করছে, খুনের পরে রক্তের দাগ কোথায় লাগছে? পায়ের ছাপ। যারা অপরাধ করছে তাদের পায়ের ছাপ কোথায় কোথায় আছে? কাপড়, এই যে রক্তমাখা কাপড় এবং মৃত্যুদেহ প্রভৃতির মানচিত্রের মধ্যে ক, খ। এই নকশার ভিতরে যিনি লিখবেন, ডান পাশে গাছ আছে, বাম পাশে কি আছে? বিল্ডিং আছে, ও অমুক জায়গা পুকুর আছে, এই যে লিখতেছেন, এই লেখাগুলো ব্যাখ্যা করবেন। ক, খ, গ দিয়ে লিখবেন। এই ক, খ দিলে এবং তার ব্যাখ্যা করবেন। ক সমান বিল্ডিং, খ সমান গাছ, ঘ সমান রাস্তা, ঠিক আছে, অমুক পাশে রাস্তা। এই ঘটনাস্থলের ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, যেখানে ঘটনাটা ঘটছে ওর আশেপাশে যেসব বিবরণ দেবেন, উনি এই যে প্রকৃত গাছ, ভবন, রাস্তা, এইগুলোর সময় ক, খ, গ, ঘ, দিয়ে ব্যবহার করবেন। এবং 1, 2, 3 কোথায় ব্যবহার করবেন? আসেন 2 নম্বরে জানি, সাক্ষীর নিকট থেকে গৃহীত তথ্য। যে সমস্ত লোক ওই ঘটনার সময় উপস্থিত বা সাক্ষী যারা দেবে উপস্থিত থাকবে, বা আপনি পুলিশ অফিসার সাক্ষী যাদের নিয়োগ দেবেন, এই সাক্ষী যারা কি করবে? সাক্ষী যারা উপস্থিত থাকবে যেখানে দাঁড়ানো ছিল বলে, এবং ক
এর দেখানো মতো অভিযুক্ত কোনো ব্যক্তি দাঁড়ানো ছিল, কোথায় আঘাত করা হয়েছিল ইত্যাদি মানচিত্রে, তাহলে কোথায় দাঁড়াইছিল, কে কোথায় বসেছিল, তারপর কিভাবে কি আঘাত করছিল, এই বিষয়ে যখন এই সাক্ষীরা বলবে 1 2 3 4 5 6 এরকম সংখ্যা ব্যবহার করে ওই কথাগুলো উল্লেখ করবেন। আবার বলি, সাক্ষীর নিকট হতে গৃহীত তথ্য, যেমন সাক্ষীকে ক যে স্থানে দাঁড়ানো, তাহলে সাক্ষী বলতেছে ক ক মানে একজন ব্যক্তি যে খুন করছে, যে খুন হয়েছে ক অমুক জায়গায় দাঁড়া ছিল, ক দাঁড়া ছিল অমুক জায়গায় বারান্দায় ছিল বলে বলে এবং ক দেখানো মতো অভিযুক্ত কোনো কথায় দাঁড়ানো ছিল, কোথায় আঘাত করছিল, ক এই উমরে কোথায় আঘাত করছিল, সে কথাটা বললো যে মাথায় বা কানে বা গাড়ে, তখন ওই কথাটা এই 1 2 3 দিয়ে লিখবে যে এই জায়গায় এইভাবে এইভাবে যখন তো পাবেন, এটা এমসিকিউ, খালি এতটুকু মনে রাখবেন এটা এমসিকিউ, এটা আপনার বাস্তব দিন কাজ করবেন সেদিন সহজ হয়ে যাবে। এরপর আসেন ঘ নম্বর যে মামলার নম্বর এবং অভিযোগের, তাহলে এই যে মামলা হয়, মামলার যে নাম্বার বা অভিযুক্তের নাম মানচিত্রের শীর্ষে থাকবে। তাহলে মামলার নাম্বার, এই যে আপনি মানচিত্র করলাম এত সময় বলে যে আমরা কাগজে সাধারণ নকশা করলাম, তাহলে মামলার যে নাম্বার, কত নম্বর মামলার আপনি নকশা করলেন বা এই চার্ট করলেন, তার উপরে থেকে মামলার নাম্বার এবং অভিযুক্তকারীর নাম মানচিত্রের শীর্ষে থাকবে। তাহলে অভিযুক্তকারীর নাম এবং মামলার নাম্বার মামলার শীর্ষে থাকবে। এমসিকিউ, কার ওই মানচিত্র বা নকশার উপরে উপরে কিসের নাম্বার থাকবে, মামলার নাম্বার থাকবে। মানচিত্র বা চার্টের উপরে কিসের নকশা কিসের নাম্বার থাকবে, মোবাইল নাম্বার, তারপরে জিডি নাম্বার, মামলার নাম্বার, না ওই বাদের মোবাইল নাম্বার থাকতে পারে, তখন আপনি দেখবেন মামলার নাম্বার। অভিযোগের নাম, অভিযুক্তের নাম মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে অভিযুক্তের নাম মানচিত্রের শীর্ষে থাকবে। এরপরে মানচিত্রের অঙ্কন করেছেন সব নিচে তার স্বাক্ষর থাকবে। যে অফিসার এই মানচিত্র করছে, তদন্তকারী অফিসার, তার সর্বনিম্ন কি থাকবে, তার স্বাক্ষর থাকবে। কার স্বাক্ষর, তদন্তকারী কর্মকর্তা। দেখবেন সরকারি দলের দেখতেছেন ফাঁকা মাঠে লিখতেছে, এ কিন্তু তিনি 9-75-74 সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক হয়। এখন আসেন মানচিত্রের অঙ্কন করেছেন সব নিচে তার স্বাক্ষর থাকবে। তাহলে মানচিত্রের নিচে কার স্বাক্ষর থাকবে, আসামি, বাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা। মানচিত্র যিনি তৈরি করছেন তার স্বাক্ষর থাকবে সবার নিচে। এমসিকিউ, মানচিত্রের নিচে কার স্বাক্ষর থাকবেন, তদন্তকারী কর্মকর্তার। মানচিত্রের নিচে তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর থাকবে। শুনতেছেন, দেখবেন আল্লাহ দিলে পরীক্ষার সময় অটোমেটিক আল্লাহ পাক আপনার জানা দেবে। শ্রম কখনো বৃথা যায় না। আল্লাহ পাক অত অফিসার হয় না, দোয়া করে মানুষ যদি বড় হতো তাহলে টেয়াবার নিতা নিয়ে হওয়া দুদিন মারা যেত। ঠিক আছে, তাদের সৃষ্ট গবেষণায় তারা পারমাণবিক বিভিন্ন অস্ত্র বানা, এদিক ওদিক মারে। ঠিক আছে, আর আমরা জিকির ফিকিরে আছি, হবে না। নম্বর, মানচিত্র অঙ্কন করেছেন এরূপ নকশাকারী বা তদন্তকারী অফিসার বিচারের সময় সাক্ষী হিসাবে হাজির থাকবেন। মানচিত্র অঙ্কন করেছেন, এই যে মানচিত্র যে অফিসার অঙ্কন করছে, এই অফিসার যখন মামলারি করবে সাক্ষী হিসাবে ডাকবে। আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তা কিন্তু সাক্ষী হিসাবে যায়, তখন ওই যে কেস ডায়েরি দেয় না, সিডি দেয় না, উনি নিজে দেখে না, 159 160 তিনি ওই বিষয়ের উপর বিবৃতি দেয়, বিরোধী দল তার বিরুদ্ধে প্রশ্ন করে। এটা কত, পারবেন স্যার আসতে আমাদের সামনে, বুঝলেন। এটা কি করবে, এই তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হিসাবে তখন এই বিষয়ের উপর সাক্ষ্য দেবে। এখন